ইউএফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচে অনেক ধরনের স্টেকস ছিল পর্তুগাল ফ্রান্সের জন্য, তার মানে নাটক অনেক জমা ছিল। কিন্তু আপনার এই বছরের সেহরির টাইমের শেষ ফুটবল ম্যাচ, স্ট্রিং অফ ফুটবল ম্যাচেস, কিন্তু এটা কি ধরনের অবিচার ভাই! এই চারটা স্কোর লাইন, কোনটা ছেড়ে আপনি কোন ম্যাচ দেখবেন? দিস ইজ টোটালি আনজাস্ট। এরকম ম্যাচগুলো যখন হয় এবং সেহরির টাইমের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল নাইটস আপনাকে উপহার দেয়, পর্তুগাল ডেনমার্কের ম্যাচে যাচ্ছে তাই অবস্থা। ডেনমার্ক জিতে যাচ্ছে অলমোস্ট, অর্থাৎ 2 লেগে অ্যাগ্রিগেট মিলে জিতে যাচ্ছে। পর্তুগাল সেখান থেকে একটা কাম ব্যাক করলো। ফ্রান্সের পক্ষে মনে হচ্ছিল ক্রোয়েশিয়ার ওয়ালকে পেনেট্রেট করা সম্ভব না, সেখান থেকে ফ্রান্স ফাইনালি তারা সেমিফাইনালে উঠে গেল। সেখানে স্পেন ফ্রান্সের একটা রিম্যাচ হতে যাচ্ছে ইউরো 2024-এর। স্পেন নেদারল্যান্ডসের ক্ল্যাশ নিয়ে আর কি নতুন করে বলা আছে। জার্মানি ইতালি ম্যাচে আরেকবার কমেডি হয়েছে একটা কর্নার টেকেন কুইকলির সিকুয়াল। এখন প্রত্যেকটা ম্যাচে একটা একটা করে আসি। যে ম্যাচটা প্রথমে রাখতে হয় বিকজ ক্রিশ্চিয়ানো রোনালদো সেই ম্যাচে খেলেছেন। রোনালদো একটা ওয়ার্ল্ড রেকর্ডের সাক্ষী হয়েছে, কিন্তু সিরিয়ালটা মেনটেন করে একটু আসা দরকার যে রোনালদোর শেষ 24 ঘন্টা বা 24 ঘন্টা প্লাস টাইম কিরকম গিয়েছে ডেনমার্কের ম্যাচটা ফেস করার আগে। তিনি পর্তুগালের প্রেস কনফারেন্সে বললেন তিনি সি উদযাপন করবেন হয়লুনের সামনে। তার কাছে অসম্মানজনক মনে হয় নাই হয়লুনের আগের লেগের সি উদযাপনটা, তাই তিনি নিশ্চিত করবেন তিনি গোল করে তিনি সি উদযাপন করছেন। প্রি গেম সিচুয়েশন, মানে প্রি গেমে তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সবচেয়ে বেশি 132টা ম্যাচ জেতার জন্য। এবং ভোলা তিনি 6ষ্ঠ মিনিটে একটা পেনাল্টি জিতে নিলেন। তার মানে হচ্ছে তিনি একটা গোল করতে যাচ্ছেন, তিনি মিস করলেন পেনাল্টিটা, এবং সম্ভবত তার ক্যারিয়ার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পেনাল্টি কিকস আমরা গতকালকে দেখেছি। সেটার রিডেমশন স্টোরি মনে হচ্ছিল 45 মিনিটে তিনি লিখবেন, কিন্তু সেই গোলটাও তার অফসাইডে রুলড আউট হয়ে গেল। কিন্তু ফাইনালি 72 মিনিটে তিনি একটা গোল করলেন রিবাউন্ডে নেওয়া শট থেকে। দ্যাট গোল ওয়াজ ফ্যান্টাস্টিক। তিনি যে কথা বলেছিলেন তিনি উদযাপন করবেন, তিনি উদযাপনটা করলেন। হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ ক্রাউডের সামনে। লিসবনের জোজে আলভালাদে এই মোমেন্টটার জন্যই অপেক্ষা করছিল দ্য পর্তুগালের রোনালদো শো। কিন্তু তারপর কি হলো, তার বর্তমানের রেড ডেভিল, সতীর্থ বলা ঠিক না, রেড ডেভিল ক্রিশ্চিয়ান এরিকসেন একটা গোল করে ডেনমার্ককে ওই ম্যাচে ফিরিয়ে আনলেন। দ্যাট গোল ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তখন রোনালদোকে মনে হচ্ছিল যে তিনি প্রায় ধসে পড়ে যাবেন, তাকে লুকানোর কোনো জায়গা দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত স্পোর্টিং এর হোম বয়, হোম ক্রাউডের সামনে ফ্রান্সিসকো ট্রিনকাও ম্যাজিক্যাল দুটো শটে বেসিক্যালি পর্তুগাল ম্যাচটা থেকে বেরিয়ে আসলো। গতকালকে বলতে পারেন পর্তুগালের ম্যাচটা ওয়াজ বেসিক্যালি আ ক্রিশ্চিয়ানো রোনালদো শো। রোনালদো ম্যাচে মোটামুটি সবাইকেই মোটিভেট করার চেষ্টা করেছেন, নিজে যখন মিস করছেন তারপরও তিনি আসলে দলের বাকিদেরকে মোটিভেট করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। যখন 90 মিনিটে মনে হচ্ছিল ছোট একটা ইনজুরি হয়েছে, তিনি যখন মাঠ ছেড়েছেন তারপরও ডাগ আউট থেকে তিনি দলকে ইন্সপিরেশন জুগিয়ে গেছেন। ফাইনালি পর্তুগাল ডেনমার্কের বাধাটা পার করেছে। তবে শাউট আউট টু কাসপার স্মাইকেল, এই বয়সে 38 বছর বয়সে, এবং আপনি কাসপার স্মাইকেল এবং রোনালদোর অ্যাকিউমুলেটেড বয়সটা চিন্তা করেন, 78 বছর বয়স, দুইজনের মিলে তারা বক্সে একের পর এক একজন আক্রমণ করে যাচ্ছেন, একজন শট ঠেকিয়ে যাচ্ছেন। স্মাইকেল গতকালকে প্রায় তিনি মরেই গিয়েছিলেন বলতে গেলে, একটা পর্যায়ে মনে হচ্ছিল হাতেও ব্যথা পেয়েছিলেন লাস্টের দিকে শট ঠেকাতে গিয়ে। যখন গনসালো রামোস লাস্ট গোলটা করলেন তখন তিনি সেখানে একদম ছেড়েই দিয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো তিনটা শটের মধ্যে 2টা অ্যাবসলিউট গোলে চান্স ছিল, সেটা ঠেকিয়েছেন। ডেনমার্ক একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছিল পর্তুগালের সামনে, তবে পর্তুগাল ফাইনালি তারা কোয়ার্টার ফাইনালের বৈতরণী পেরিয়ে তারা পৌঁছে গেছে নেশনস লিগের সেমিফাইনালে। একই সঙ্গে পর্তুগাল এবং ডেনমার্কের বিশ্বকাপ বাছাই ইউরোপিয়ান রাউন্ড থেকে নিশ্চিত হয়ে গেছে কোন গ্রুপে তারা খেলতে যাচ্ছে। পর্তুগাল গ্রুপ এফ এ পড়েছে, তারা পেয়েছে হাঙ্গেরি, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, আর্মেনিয়া, এবং ডেনমার্ক তারা পড়ে গেছে গ্রুপ সিতে, এবং তাদের সেখানে বেশ শক্ত কিছু প্রতিপক্ষ আছে। আপনি বলতে পারেন সেখানে রয়েছে গ্রিস, স্কটল্যান্ড এবং তথাকথিত একটু কম শক্তির অপোনেন্ট বেলারুশ। এখন পর্তুগাল নেশনস লিগের সেমিফাইনালে জুন মাসে কাদের বিপক্ষে খেলতে যাচ্ছে? তারা খেলতে যাচ্ছে ইউলিয়ান নাগলসম্যানের জার্মানির বিপক্ষে, যে জার্মানি ইতালিকে ডর্টমুন্ডের ঘরের মাঠ ওয়েস্টফালেন স্টাডিয়নে 3-3 গোলে ড্র করেছে বেসিক্যালি ইতালি জার্মানির সঙ্গে। অ্যাগ্রিগেট স্কোর লাইন 5-4-এ জার্মানি উঠে গেছে। সেমিফাইনালে জসুয়া কিমিখ তিনি আবারও জার্মানিকে মোটামুটি ইন্সপায়ার করে ম্যাচটাতে একাই বের করেছেন। মানে দিস গাই এই রাইট ব্যাক রোলে খেলা, তাকে ডর্টমুন্ডের মাঠে সম্ভাষণ জানানো হয়েছে, যিনি বায়ার্ন মিউনিখের ক্যাপ্টেন বা বায়ার্ন মিউনিখের একজন স্টলওয়ার্ড। ডর্টমুন্ডের মাঠে সেই সম্ভাষণ তিনি কেন পাবেন না? এই যে 5টা গোল জার্মানি করেছে, সেই 5টা গোলের মধ্যে 5টাতেই তার কন্ট্রিবিউশন আছে। 4টা গোলে তিনি অ্যাসিস্ট করেছেন, লাস্ট ম্যাচে 2টা গোলে 2টাতেই তার অ্যাসিস্ট ছিল। এই ম্যাচেও যেই গোলগুলো করলেন সেখানে তার অ্যাসিস্ট এবং একটা গোল তিনি করেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেই মোমেন্টটা নিয়ে কথা বলা দরকার, জামাল মুজিয়া যে গোলটা করেছিলেন সেই গোলটা নিয়ে। সম্ভবত ইতালিয়ান এবং বাংলাদেশিদের মধ্যে একটা খুব মানে মিল আছে, কোনো সমস্যা
তৈরি হলে সেটা সমাধানের চাইতে বরং সেই সমস্যাটা সমাধানের রাস্তাটা কিভাবে বের করা হবে সেটা নিয়ে আসলে ইতালিয়ান এবং বাংলাদেশিরা অনেক কথা বলতে পছন্দ করেন। এই জন্য আসলে টঙের দোকানে বা আলোচনায় আমরা অনেক বেশি গল্প করতে পছন্দ করি, সেই সমাধানের পথটা খুঁজতে পছন্দ করি। সেরকম একটা সিচুয়েশন যখন টিম ক্লাইনদিনস্টের একটা শট দনারুমা ঠেকিয়ে দিলেন, দনারুমা ঠেকানোর পর একটা কর্নার জার্মানি পেল। সেই কর্নারটা পাওয়ার সময় দনারুমা বক্স থেকে, তার 6 ইয়ার্ড বক্স থেকে বেরিয়ে আসলেন। সেখানে রিচি বা বনজর্নো, গাত্তি সবাই মিলে আলোচনা করা শুরু করে দিয়েছিলেন যে আসলে সমস্যাটা কোথায় হলো, ভুলটা কোথায় হলো। কিন্তু তখনই যখন এই ঘটনা ঘটছে তখন 15 বছর বয়সী নোয়েল উরবানিয়াক সেই ম্যাচের বল বয়, তিনি নোটিস করলেন যে এই সময়টা মোক্ষম একটা সুযোগ। তিনি আই কন্ট্যাক্ট করলেন ইয়োশোয়া কিমিকের সঙ্গে। ইয়োশোয়া কিমিকের সঙ্গে আই কন্ট্যাক্ট করার পর বলটা তিনি চেস্ট করে কিমিককে দিয়ে দিলেন। কিমিক সেই সময় মুজিয়ালার সঙ্গে আই কন্ট্যাক্ট করলেন, মুজিয়ালা বলটা চাইলেন। সেই সময় ডনারুমা কিন্তু তার বক্স ছেড়ে বাইরে চলে এসছেন, মুজিয়ালা তার ঠিক পেছনে বসে আছেন, অর্থাৎ সেখানে আসলে কোনো অফেন্সের সুযোগ নেই। এবং যখন মুজিয়ালা কর্নার কিকটা নিয়েছে তখন লাস্ট মোমেন্টে স্যামুয়েল রিচি তিনি নোটিস করলেন যে দ্য ডিজাস্টার হ্যাজ হ্যাপেন্ড, কর্নার টেকেন কুইকলি, পার্ট 2 হ্যাজ হ্যাপেন্ড। মুজিয়ালা সেখানে গোলটা কনভার্ট করলেন এবং এমন একটা মোমেন্টে গোলটা হয়েছে যখন আসলে 4টা ম্যাচ একসাথে চলছে, তখন গোলটাও আসলে প্রথমে নোটিস করা যায়নি, অনেক ব্রডকাস্টের সাথে নোটিস করেনি, রিপ্লেতে পরে নোটিস করা গেছে। তাই এই ম্যাচের ড্রটা ছাপিয়ে যেখানে ময়েজে কিন একটা কামব্যাক করেছিলেন, রাসপাদরি গোল করেছিলেন, রাসপাদরির একটা পেনাল্টি নিয়েও আসলে সেখানে একটা শাউট উঠেছিল, সেটা আসলে পরে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু এই ম্যাচের আসলে শাইনিংটা এই ম্যাচের হাইলাইটসটা মূলত নিয়েছেন এই বল বয় নোয়েল উরবানিয়াক, যিনি মাত্র 15 বছর বয়সে তার প্রথম বল বয়ের দায়িত্ব ছিল এই ম্যাচে। তিনি বলছেন যে তার ব্রিফ আই কন্ট্যাক্ট হয়েছিল কিমিকের সঙ্গে, তিনি মুজিয়ালা এবং কিমিক দুইজনই বলটা চাইছিলেন এবং সাথে সাথে তিনি বলটা থ্রো করে দিয়েছিলেন এবং তিনি বলছেন যে এরকম এক্সপিরিয়েন্স তার আগে কখনো হয়নি, এটাই তার প্রথম বল বয় হিসেবে এক্সপিরিয়েন্স। কিন্তু লুচিয়ানো স্পালেত্তি তিনি তো ম্যাচটা হেরে গেছেন এবং ইতালি খুব বাজেভাবেই আসলে প্রথম হাফে তারা পিছিয়ে গিয়েছিল 3টা গোল খেয়ে। সেখানে আসলে তাদের ওই কামব্যাকের পরও আলটিমেটলি তারা চতুর্থ গোলটা করতে পারেনি, যেটা করলে হয়তো ম্যাচটা আবারও এক্সট্রা টাইমে গিয়ে পেনাল্টি শুট আউটে যেতে পারতো। তিনি লুচিয়ানো স্পালেত্তি তিনি বলছেন তারা এটা ডিজার্ভ করেন, এরকম একটা সিচুয়েশনে পড়াটা তারা ডিজার্ভ করে। তারা বলছেন যে এরকম কুইক কর্নার সাধারণত তারা নিয়ে থাকে এবং তারা যদি এই ব্যাপারটা আমলে না নিয়ে বরং সেখানে বক্সে জটলা পাকিয়ে রাখে তবে সেটা আসলে ইতালি রিজার্ভই করে। ইতালি আসলে শিক্ষা পাওয়া উচিত এই ধরনের গোল থেকে। এখন ইতালি যদি এখান থেকে শিক্ষা নিতে চায় তাহলে তারা এই শিক্ষাটা কোথায় কাজে লাগাবে? তারা কাজে লাগাতে পারবে তাদের ইউরোপিয়ান বিশ্বকাপ বাঁচে, যেখানে তারা গ্রুপটা পেয়েছে, গ্রুপ আই, যেখানে তাদের সঙ্গে পড়েছে নরওয়ে, এরলিং হল্যান্ডের নরওয়ে, তারা পেয়েছে ইসরায়েল, যে ইসরায়েলকে আশা করি ইতালি হারিয়ে দিবে দুইবারই যখন দেখা হবে। এস্তোনিয়া পেয়েছে, মলদোভা আছে সেই গ্রুপে, এবং জার্মানি তারা পেয়ে গেছে গ্রুপ এ, যে গ্রুপে রয়েছে স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গ। জার্মানি পর্তুগালের ম্যাচটা নিয়ে জুন মাসে যখন আসবে তখন কথা হবে, তবে এই জার্মানি ইজ ভেরি পাম্পড আপ, যেখানে ইতালিকে তারা তাদের বক্সের বাইরে থেকে বের হওয়ার কোনো সুযোগই দেয়নি। একের পর এক প্রেস করে তারা বলটা তাদের নিজের বক্সে রেখেছে, নিজের হাফে রেখে তারা ইতালিকে একের পর এক আক্রমণ করে গেছে। জুলিয়ান নাগেলসম্যানের এই জার্মানি কিনে সামনে অনেক ভরসা আপনি করতে চাইবেন। এখন পরবর্তী যে দুইটা ম্যাচ থেকে দুইটা উইনার বেরিয়েছে, স্পেন এবং ফ্রান্স, অর্থাৎ স্পেন এবং ফ্রান্সের একটা রিম্যাচ হতে যাচ্ছে জুন মাসে, ইউরো 2024 একটা রিম্যাচ, যেই ম্যাচে স্পেন 2-1 গোলে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল, যেই ম্যাচে আরেকবার ওয়ারজাবাল গোল করলেন এবং ইনফ্যাক্ট লুই দে লা ফুয়েন্তের যেই স্কোয়াডের লিস্টটা রয়েছে সেখানে সবচেয়ে বেশি গোল স্কোরার কিন্তু এই মিকেল ওয়ারজাবাল, সব মিলে 9টা গোল করেছেন এখন পর্যন্ত এই স্প্যানিয়ার্ডের অধীনে। তিনি যখন রোনালদো পেনাল্টিটা মিস করেছেন 6ষ্ঠ মিনিটে পর্তুগালের ম্যাচে, অন দ্য কন্ট্রারি জাস্ট ঠিক অপোজিটে টাইমলাইন প্যারালালি ওয়ারজাবাল পেনাল্টি পেলেন, পেনাল্টিটা কনভার্ট করতে তার কোনো সমস্যাও হয়নি। কিন্তু আবার নেদারল্যান্ডস তারা ঠিক আরেকটা পেনাল্টি আদায় করে নিল, মেমফিস ডিপাই তিনি গোল করে একটা গোল শোধ করে ব্যাক করলেন, অর্থাৎ স্পেন একটা গোল করেছে, নেদারল্যান্ড একটা গোল ব্যাক করে শোধ করেছে, স্পেন আরেকবার গোল করেছে, নেদারল্যান্ড আরেকবার গোল করেছে। মার্সেন চমৎকার গোল করেছেন, কিন্তু এর আগের গোলটা নিয়ে একটু কথা বলা দরকার। নিকো উইলিয়ামস তিনি ফ্ল্যাঙ্ক থেকে বলটা রিসিভ করে তিনি সেন্ট্রাল সার্কেলের কাছে চলে আসলেন এবং তিনি চাইলে সেখানে শট নিতে পারতেন, বরং উল্টো যখন ওয়ারজাবাল স্পেসে গেছেন, বক্সের বাইরে স্পেসে গেছেন, তখন তিনি সেই মোমেন্টটা চুজ করেছেন, তাকে বলটা স্কোয়ার করেছেন। ওয়ারজাবাল সেখান থেকে প্রথম চান্সে কনভার্ট করতে পারেনি, পরে হেড করে তিনি কনভার্ট করে স্পেনকে এগিয়ে দিলেন। তারপর আবার নেদারল্যান্ডস সেখানে ম্যাচটায় ব্যাক করলো। তবে যেই গোলটা নিয়ে কথা বলা দরকার,
লামিন ইয়ামালের গোলটা আবারও রোজা রেখে খেলেছেন, ফুল 120 মিনিট প্লাস পেনাল্টি শুট আউট পর্যন্ত খেলেছেন। যখন দেয়ান হাউজেন, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, কুবার্সির জায়গায় খেলেছেন, বোর্নমাউথের এই ডিফেন্ডার একটা পিন পয়েন্ট চমৎকার একটা পাস লামিন ইয়ামালকে দিলেন। ইয়ামাল সেটা যেভাবে রিসিভ করেছেন তার বাঁ পায়ে ব্যাক ফ্লিকের মতো করে, ইটস ফিলস লাইক আ সিমুলেটর। তিনি একজন প্লে স্টেশনের প্লেয়ার, এরকম করে কন্ট্রোলার দিয়ে আপনি রিসিভ করলেন, সেখান থেকে তিনি রিসিভ করে যেভাবে গোলটা করেছেন দ্যাট ওয়াজ আই ক্যাচি। এবং এই লামিন ইয়ামাল আবারও স্পেনকে এগিয়ে দিতেই পারতেন, স্পেনকে জিতেই দিতে পারতেন, যদি না আসলে ওখানে উনাই সিমন ইয়েলো কার্ডটা না খেতেন। তিনি পেনাল্টি কনসিড করলেন, সেখান থেকে শাভি সিমন্সও পেনাল্টিটা কনভার্ট করলেন। তবে নাটকটা গিয়ে জমলো শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট, যেখানে উনাই সিমন আবার বাঁচিয়ে দিলেন শেষ পর্যন্ত, মার্টসেনের শটটা ঠেকিয়ে দিয়ে স্পেন নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে উঠে গেছে সেমিফাইনালে। এবং স্পেনের এই লুই দে লা ফুয়েন্তের ইউরো উইনার স্পেনকে নিয়ে অনেকবার প্রশংসা করা যায়, যারা ক্রাঞ্চ মোমেন্টেও আসলে ভেঙে পড়ে না। এবং তারা শেষ কোনো ম্যাচ হেরেছিল, কম্পিটিটিভ ম্যাচ, সেটা স্কটল্যান্ডের বিপক্ষে এই ইউরোপিয়ান বাছাইয়ের সময়, সেটাও মার্চ মাসে 2023 সালে, অর্থাৎ 2 বছর পার হয়ে গেছে। এই ম্যাচটা জেতার ফলে স্পেন কোন গ্রুপটা পেয়েছে সেটাও নির্ধারিত হয়ে গেছে। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ইতে পড়েছে স্পেন, সেখানে টার্কি, জর্জিয়া এবং বুলগেরিয়াকে পাচ্ছে। স্পেন এবং জর্জিয়ার আরেকবার ম্যাচ হতে পারে, টার্কির সঙ্গে ম্যাচ রয়েছে, দ্যাট উড বি এন্টাইসিং এনাফ। অন্যদিকে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ গ্রুপ জিতে পড়েছে পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুনিয়া এবং মাল্টা। স্পেনের অপোনেন্ট ফ্রান্স যখন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা খেলছে, ক্রোয়েশিয়া প্রথম লেগে 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল, সো অ্যাডভান্টেজটা ক্রোয়েশিয়ার পক্ষেই ছিল। কিন্তু ফ্রান্স তারা ক্রোয়েশিয়ার হাফে শট নিল 28টা, যার মধ্যে 8টাই শট অন টার্গেট। এবং যারা ফ্রান্স ক্রোয়েশিয়ার ম্যাচ দেখেছেন তারা মাথায় হাত দিয়ে বসেছিলেন যে কেন আসলে ফ্রান্স গোলে কনভার্ট করতে পারছে না, কেন কিলিয়ান এমবাপে এত সহজ সুযোগ পেয়েও আসলে গোল করতে পারছে না। তার কারণ ছিলেন লিভাকোভিচ আরেকজন মনস্টার হয়ে দাঁড়িয়েছিলেন। যখন ইন্টারন্যাশনাল ডিউটি আসে, এই যেমন হচ্ছে ওচোয়া মনস্টার হয়ে দাঁড়িয়ে যান, তেমনি লিভাকোভিচও আরেকজন মনস্টার হয়ে যান। তিনি আসলে সব সুলভভাবে ফেনারবাচেতে খেলছেন, মরিনিওর দলের প্লেয়ার, সো তিনি আসলে এরকম টাইমে ক্রাঞ্চ মোমেন্টে মনস্টার হয়ে যাবেন। সেটাই হয়েছে, তিনি 6টা গোলে টার্গেটে অন শটে সেভ করেছেন এবং তার মধ্যে 2টা গোলের XG ছিল 2.1, অর্থাৎ তিনি শিওর শট 2টা গোল বাঁচিয়েছেন, একটা এমবাপের থেকে আর একটা দেমবেলের থেকে। তবে ফাইনালি ওলিজে ডেডলকটা ভাঙলেন একটা চমৎকার ফ্রি কিক থেকে, এবং দেমবেলে হি স্কোরড হিজ 23rd গোল অফ 2025। হু এলস? দেমবেলে ফাইনালি 2 নম্বর গোলটা করে ফ্রান্সকে অ্যাগ্রেগেটে সমতায় আনলেন। তারপর মাইক মানিয়ন 2টা সেভ করলেন পেনাল্টি শুট আউটে গিয়ে। আরও কিছু নাটক হতে পারত, কিন্তু ফাইনালি ফ্রান্স ম্যাচটা জিতেই, অর্থাৎ ম্যাচটা পেনাল্টি শুট আউটে ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়ে তারা উঠে গেছে নেশনস লিগের সেমিফাইনালে। এবং ফ্রান্স একই সঙ্গে নিশ্চিত করেছে তারা খেলতে যাচ্ছে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ডিতে, যেখানে তারা অপোনেন্ট হিসেবে পাচ্ছে ইউক্রেনকে, আইসল্যান্ডকে এবং আজারবাইজানকে। অন্যদিকে গ্রুপ এলে পড়েছে ক্রোয়েশিয়া, তারা পাচ্ছে চেক রিপাবলিক, মন্টিনিগ্রো, ফেরো আইল্যান্ড এবং জিব্রাল্টারকে। নেশনস লিগের একটা দুর্দান্ত বম্বাস্টিক নাইটের পর মোটামুটি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হয়ে গেছে, কিন্তু বাকি আছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, যেটা আপনারা দেখবেন শুধুমাত্র টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। সেই ম্যাচটা আছে বুধবার, রয়েছে সুপার ক্লাসিকো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল মনুমেন্টালে। সেই ম্যাচটা আপনারা দেখবেন বুধবার ভোর 6টায়। এই নেশনস লিগের 4টা ম্যাচ নিয়ে আপনার কি মন্তব্য, কোনটা আপনার কাছে মনে হচ্ছে সবচেয়ে ক্রুশাল মোমেন্ট অফ দ্য ম্যাচ, সেগুলো লিখতে পারেন কমেন্ট সেকশনে। এবং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ নিয়ে যত কনভারসেশন আছে, আপনার যত জানার কিছু আছে, কখন কোথায় দেখা হবে, কি বাকি আছে, কি আমাদের কাছে এক্সপেক্ট করছেন, আপনার আশা ভরসা জানিয়ে রাখতে পারেন। এবং ম্যাচের প্রেডিকশন একই সঙ্গে সুপার ক্লাসিকোটা জানিয়ে রাখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.